আমাদের তো চেষ্টা করেছে ভগবান, হ্যাঁ, কিন্তু কনভিকশনটা এখন ভ্যালিড। আমরা আজকে অপেক্ষা করে ঢুকিয়েছি দেখি ডাইরেকশন এখানে দিয়ে কত দ্রুত আসলে এই সাজাটা মৌকুফ হওয়া উচিত বলে আপনি মনে করেন? আমি প্রথমেই সাংবাদিক ভাই যারা সবাই আমার জন্য সাহায্য করছেন, চেষ্টা করছেন, কথা বলতে অনুমতি দিচ্ছেন, তাদেরকে ধন্যবাদ জানাতে চাই। বিশেষ করে আমি ধন্যবাদ জানাতে চাই আমার আইনজীবী মেজর সাহেবকে এবং মাসুদ তালুকদার সাহেবকে। ওনাকে কিন্তু আমি বলেছিলাম আমি যদি কখনো আদালতের সামনে যাই আপনাকে কিন্তু আসতে হবে, আগেই বলেছিলাম। তিনি কথা দিয়েছিলেন তার এখানে আসার দরকার ছিল, তিনি এসেছেন। আরও আছেন ব্যারিস্টার আনোয়ার হোসেন, তাকে দেখতে পাচ্ছেন এখানে, তিনিও কিন্তু এখানে এসেছেন। সবাইকে ধন্যবাদ, আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি কয়েকটা পয়েন্ট বলবো খুব সংক্ষেপে, সময় নষ্ট করতে চাই না আপনাদের মূল্যবান সময়। তো এখানে একজন অনেক অনভিজ্ঞ লোকের নাম করা হয়েছে, তিনি হচ্ছে সজীব ওয়াজেদ জয়। আমি তার নাম উচ্চারণ করতে চাচ্ছিলাম না, কিন্তু আপনারা সবাই তার নাম উচ্চারণ করছেন। তারই অপহরণ মামলায় আমি এখানে আছি, তথাকথিত একটা মামলায়, যেটা নিউ ইয়র্কে ডিসমিস করা হয়েছে এবং নিউ ইয়র্কে বলে দেওয়া হয়েছে এই মামলায় সজীব রহমানের নাম যেন কোথাও না থাকে। যদি আপনাদের সেই মামলার সারসংক্ষেপ চান অথবা পূর্ণ মামলার বিবরণ চান, আমার উকিল সাহেবের কাছে পেয়ে যাবেন আপনারা। আমার নাম আমেরিকাতে নাই, 10,000 মাইল দূরে যেখানে মামলা হয়েছিল। নাও আমি আপনাদের একটা চ্যালেঞ্জ দিচ্ছি, চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আপনারা সবাই, পত্রিকা যারা আছেন, ফটোগ্রাফার যারা আছেন, টিভিতে যারা আছেন, আপনারা খুঁজে বের করুন সজীব ওয়াজেদ জয় কীভাবে এবং কেন আমেরিকায় যেতে হয়েছিল তাকে। আপনারা সেটা দেখেন না কেন? আজকে আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আপনারা খুঁজে বের করুন আব্দুল আলম মিন্টুর সামনে, বাড়ির সামনে মধ্যরাতে একটা গাছের গোড়ায় কীভাবে জনতা ব্যাংকের একজন স্টাফ গাছের পৃষ্ঠে মারা যান। সেই গাড়ি কে চালাচ্ছিল, সেই গাড়ির চালক কে ছিল এবং সে কোথায় এখন, এইটা আপনারা বের করেন, তাহলে আমার প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আপনারা সবাই উচিত, আমি কাগজ দেখবো আপনারা লিখেছেন কিনা। এটা আমার বিরুদ্ধে হত্যা মামলা হচ্ছে কেন? হত্যা মামলা হওয়া উচিত সেই ব্যক্তির বিরুদ্ধে যিনি হত্যা করেছেন একজন সাধারণ কর্মচারীকে, জনতা ব্যাংকের কাজ করতেন বোধ হয়। তাদের আত্মীয়স্বজনকে অনুরোধ করছে আপনারা এগিয়ে এসুন, এদের সবাইকে বলুন আমার স্বামী, আমার ভাই, আমার ছেলেকে হত্যা করেছে যে, তাকে নিয়ে আসুন, তাকে এখানে হাজির করুন। এটা আমি বলছি, এই নাম আমি উচ্চারণ করতাম না, কিন্তু বারবার এই লোকটার নাম বলছেন। সে কি করে, সে কি করে, কি করে, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, কি করে আমেরিকা গেল, এইটা আপনারা জানতে চান, এইটাই আপনার অনুসন্ধানী রিপোর্ট হবেন। এবার আমি খুব সম্পর্কে দু একটা কথা বলতে চাই। আমি পিনাকি ভট্টাচার্যকে অনেক ধন্যবাদ জানাতে চাই। তিনি ওয়ান স্টপ সেবা শুশ্রূষার কথা বলেছেন। গত আন্দোলনে যারা আহত হয়েছেন তাদের জন্য সরকার এদিকে কাজ করছেন, আমি লক্ষ্য করছি, এটা একটা ভালো জিনিস। 2 নম্বর, আমি বলতে চাই ডক্টর ইউনূস একটা ভালো কাজ করেছেন। তিনি দেশে যে টাকা আনছেন এইটাই কিন্তু বড় কথা। আপনারা নির্বাচন চাচ্ছেন অনেকে, কিন্তু মনে রাখতে হবে যারা চাইছে নির্বাচন তাদেরকে বলতে হবে দুটি কথা, টাকা আসবে কোত্থেকে, টাকা না আসলে আপনাদের ক্যামেরা থাকবে না, মাসে শেষে বেতনও পাবেন না এবং জিনিসপত্রের দাম কমবে না। এই টাকাটা আনছেন ডক্টর ইউনূস। ডক্টর ইউনূস বিদেশে খ্যাতিমান লোক, তার আবেদনে সাড়া দিয়ে অনেকে দিচ্ছেন। সুতরাং ডক্টর ইউনূসকে আপনারা যেতে দেবেন না, তাকে ধরে রাখেন, তাকে কাজ করার সুযোগ দিন। 15-17 বছর জঞ্জাল 15 মাসেও যাবে না। তিনি যদি অনধিক 4 বছর নির্বাচনের কথা বলছেন, আমি তো বলবো অনধিক 10 বছরও বলেন না কেন, অনধিক 17 বছর বলেন না কেন। 17 বছর যদি আমাদের রাজত্ব করতে পারে, অনাচার করতে পারে, আর একটা লোক যদি 17 বছর ভালোভাবে রাজত্ব করতে পারে, তাকেই থাকতে দিন, সেটাও আমি বলতে পারি। আমি সেটা বলছি না, আমি চাই যে গণতান্ত্রিক নির্বাচন হোক, কিন্তু ডক্টর ইউনূসকে সময় দিন, টাকা এনে যাতে উনি এখানে করতে পারেন। একটা কথা মনে রাখতে হবে,
তার সাফল্য অসাফল্য, আসিফ নজরুলের সাফল্য অসাফল্য বিবেচনা করুন একটা দিক থেকে আজকে আমরা সবাই মুক্তভাবে কথা বলতে পারছি। আজকে আদালত চলছে, আজকে আদালত একটা নিরপেক্ষ ভূমিকা পালন করছে, দলীয়করণ হচ্ছে, এটাই কিন্তু বড় সাফল্য। আপনার মনে রাখতে হবে এই সাফল্য চোখে দেখা যাচ্ছে, এটাই বড় সাফল্য। তারপর জিনিসপত্রের দাম স্থিতিশীল আছে, এটা হচ্ছে সাফল্য। আর উনি যে ডক্টর খলিলকে নিযুক্ত করেছেন এই জন্য আমি অভিনন্দন জানাচ্ছি। ডক্টর খলিলকে আমি বহুদিন ধরে চিনি, তিনি একজন সত্যিকারের দেশপ্রেমিক লোক। এই প্রসঙ্গে আমি বলতে চাই আরও একজন উপদেষ্টা কথা আপনারা বিবেচনা করতে পারেন, গ্রিক গ্যালারির ডক্টর শহীদুল আলম, তিনি কিন্তু আপনার নিরাপদ সড়কটায় আন্দোলনের বিশাল ভূমিকা রেখেছিলেন এবং টাইম ম্যাগাজিনে তাকে পার্সন অফ দ্য ইয়ার হিসেবে, অন্যতম পার্সন অফ দ্য ইয়ার হিসেবে নমিনেট করা হয়েছিল। ডক্টর শহীদুল আলমের কথা আমি বললাম, ডক্টর তার কথা বিবেচনা করতে পারেন। আচ্ছা, আর আসিফ নজরুল সম্পর্কে বলতে চাই, তিনি না আরেকটা বলতে হবে, তিনি অত্যন্ত দেশপ্রেমিক লোক। তিনি তার বক্তব্যে দেখাচ্ছেন, তিনি পার্শ্ববর্তী দেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ গ্রহণ করেছেন এবং সেটা মুক্ত কণ্ঠে বলছেন। তবে তাকে আমি 90% মার্ক দিচ্ছি, 10% দিলাম না, 100 বলছি। ধন্যবাদ শহীদ ভাই। কেন না বলতে হবে, শুনতে হবে আমার কথা, আপনাদের কথা আমরা শুনেছি। আমাকে যে এই যে মামলা, মিথ্যা মামলা থেকে অব্যাহতি দিতে হবে, এই চার্জ ফেলে দিতে হবে। আসিফ নজরুল করতে পারেন, আইনমন্ত্রী হিসেবে তিনি যে করবেন, ধন্যবাদ তাকে সেদিন দেবো। আর আমি বলবো যেসব রাজনৈতিক নেতা কর্মী এখনও জেলে আছেন, প্লিজ প্লিজ তাদের সবাইকে এক ঘোষণায়, সেখানে তারেক রহমান, ম্যাডাম খালেদা জিয়া, মির্জা ফখরুল এবং অন্য যারা আছেন সবার যেন এক ঘোষণায় মুক্তি দেওয়া হয়, এটুকু কামনা করছি। আপনারা সবার নিরাপত্তা এবং বাজারের জিনিসপত্রের দাম যেন কমে, ডলারের দাম, সোনার দাম যেন স্থিতিশীল থাকে, এটাই বুঝবেন উন্নয়নের সূচক। সেইভাবে আপনারা চলুন, ডক্টর ইউনূসকে সময় দিন, আপনারা ভালো থাকুন। সবাইকে লাল গোলাপ শুভেচ্ছা। ধন্যবাদ শফিক ভাই, ধন্যবাদ ভাই। আমরা একটু হচ্ছে কি মাসুদ ভাইয়ের সঙ্গে কথা বলি। ও আরেকটা কথা বলতে হবে, আইনমন্ত্রী হিসেবে খুঁজে দেখুন যে কীভাবে দিন হাতছাড়া হয়ে গিয়েছিল আমার, ঠিক সেইভাবে যেন আমার হাতে ফিরিয়ে দেওয়া হয়, এই অনুরোধ আসিফ নজরুল করছে। তাহলে আসিফ নজরুলকে আমি 101 নম্বর দেবো এবং আপনারা সবাইকে আবার চুমু ভালোবাসা। ধন্যবাদ। ওকে, আপনাকেও ধন্যবাদ। অপেক্ষা করার জন্য এবং বিশেষ করে আমার কাছ থেকে কিছু শোনার জন্য আমি ধন্যবাদ দিচ্ছি জনাব জয়নুল আবদিন মেজবাকে। তিনি এই মামলায় যথেষ্ট পরিশ্রম করেছেন এবং সুন্দর মতো আপনাদের কাছে উপস্থাপন করেছেন। শফিক ভাইকে ধন্যবাদ দিচ্ছি। আমি শুধু একটা কথাই বলবো, এই মামলা রাজনৈতিক কারণে জন্ম হয়েছিল, অর্থাৎ রাজনৈতিক অসৎ উদ্দেশ্যেই এই মামলার জন্ম হয়েছিল এবং রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতেই এনাদের উপরে নির্যাতন করেছেন, নির্যাতন করে দেশ থেকে বের করে দিয়েছিলেন। তারা প্রাণে বেঁচে আবার দেশে এসেছেন। আমার বক্তব্য হলো, ওই সরকার যারা 16 বছর রাষ্ট্র ক্ষমতা জোর করে দখল করেছিলেন এবং তাদের বিরুদ্ধে যাদেরকে ছিলেন তাদের মিথ্যা মামলা এবং সাজা দিয়েছিলেন, তাদের মধ্যে উৎকৃষ্ট উদাহরণ আমাদের সামনে জনাব তারেক রহমান। আমরা সেই কারণে বলবো যে জনাব শফিক রেহমান বাংলাদেশে এসেছেন, আপিল করার সুযোগ পেয়েছেন। আমি অনতি বিলম্বে এই সরকারের কাছে আমার বক্তব্য, জনাব তারেক রহমানের মামলার সাজা অনতি বিলম্বে স্থগিত করার জন্য। এখন ব্যাপারটা হলো এই, একটা জাজমেন্ট যখন হয়ে যায় তখন তার দুইটা অংশ থাকে, একটা হলো কনভিকশন আর একটা হলো সেন্টেন্স। জনাব শফিক রহমানের মামলায় সরকার, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সেন্টেন্স স্থগিত করেছে, কিন্তু কনভিকশন এখনও ভ্যালিড রয়ে গেছে। আর সেই কারণেই এই আপিল করা হচ্ছে ওই কনভিকশন এবং সেন্টেন্স দুইটার বিরুদ্ধেই। তো আমাদের বক্তব্য হলো যে এই দুইটার জন্যই আপিলটা করা। কারণ আমার বন্ধু যেটা বলেছে, মামলাটা যখন ইনিশিয়েট করেছিল, মামলার ঘটনাস্থল ছিল আমেরিকায়, সেই মামলা বাংলাদেশে এসেছে এবং আওয়ামী লীগ সরকার আদালতকে তার মতো করে ব্যবহার করে যে কোনো জায়গার ঘটনা যে কোনো জায়গায় এনে মামলা করতে পারতেন। জনাব শফিক রহমানের বিরুদ্ধে আনা এবং প্রহসনের বিচার করে তাকে সাজা দেওয়ার মামলাটা ছিল তারই একটি উদাহরণ। আমাদের বক্তব্য হলো একটাই, শফিক রহমান বড় ভাই, মুরব্বী মানুষ, আমি শুধু কোনো দ্বিমত নাই, একটা কথাই বলবো, এই সরকারকে খেয়াল রাখতে হবে যে জনগণ মিলিতভাবে আন্দোলন করার পরে স্বৈরাচারের পতন হয়েছিল। জনগণ কেন মিলিত হয়েছিলেন? একটা মাত্র কারণে, যে দেশের ভোটাধিকার মানুষের হরণ করা হয়েছিল।
এই সরকারের প্রথম এবং প্রধান দায়িত্ব ভোটের রাস্তায় যে অন্তরায় আছে সেটাকে অনতিবিলম্বে দূর করে তারা জনগণের ভোট দিয়ে সরকার নির্বাচনের ক্ষমতা দিবেন, এটাই আমার বক্তব্য। আপনাদের সবাইকে ধন্যবাদ। আজকে কি আদালতে আপনারা আদালতে বলেছি যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সাজা স্থগিত করেছে, আমরা আপিল করার শর্তে, এবং এইখানে সারেন্ডার করে জামিন নেওয়ার নির্দেশনা ছিল, সারেন্ডার করে জামিনের প্রার্থনা করেছি, জামিন মঞ্জুর করেছে, এবং আপিল করেছি যাতে যেই সাজার আদেশ অর্থাৎ কনভিকশন এবং সেন্টেন্স দেওয়া হয়েছিল সেটা বেআইনি, সেই বেআইনি ঘোষণার জন্য এই আপিল। এই শুনানি কবে রেখেছে? এখনো ডেটটা দেয়নি শুনানির, আমরা পরবর্তীতে পাবো, আপনাদেরকে জানিয়ে দেবো। ধন্যবাদ। ধন্যবাদ। সজীব ওয়াজেদ জয়ের অপহরণ এবং হত্যাচেষ্টা মামলায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলাটি দায়ের করেন ফজলুর রহমান, এডিসি লালবাগ। এই মামলা দায়ের করার পরে হাসান আরাফাত নামে এডিসি ডিবি দক্ষিণ অভিযোগপত্র দাখিল করেন। আমরা অর্থাৎ শফিক রহমান সাহেব এই মামলায় জামিনে ছিলেন। তৎকালীন ফ্যাসিবাদী হাসিনা তারকে এমনভাবে অত্যাচার এবং বিভিন্নভাবে হুমকি দিতে থাকে, যার কারণে শফিক রহমান দেশ ছাড়তে বাধ্য হন। জনাব শফিক রহমানের অনুপস্থিতিতেই সাক্ষী হয়। এই মামলায় যারা সাক্ষী দিয়েছেন তারা হচ্ছেন এসআই সাইফুল ইসলাম, আব্দুল বাতেল, শহীদুল্লাহ, ব্রিগেডিয়ার জেনারেল ফেরদাউস খান, হাসান আরাফাত। এই লোকেরা মিথ্যা সাক্ষী বানিয়েছেন। তারা অদ্যাবধি পর্যন্ত বিভিন্ন জায়গায় চাকরিতে রত রয়েছেন। দুর্ভাগ্যজনক হলেও সত্য আমি বলবো যে এই মামলায় যখন এই মামলার ভিকটিম সজীব ওয়াজেদ যায় সাক্ষী দিতে আসেন, সেদিনকে ওই বিচারিক আদালত আসাদুজ্জামান নূর এবং তৎকালীন সিএমএম রেজাউল করিম চৌধুরী ওনার পিছনে পিছনে হেঁটে আসেন। একটি বিচারিক বিভাগ কতটা নোংরা হলে, কতটা নিচে গেলে যে তার ভিকটিমের পিছনে পিছনে হেঁটে আসে। সেই জন্য শফিক রহমান ন্যায় বিচার পান নাই। শফিক রহমান এর পরবর্তীতে দেশে ফিরে এসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুরক্ষায় আবেদন করেছেন। উনি বয়স্ক এবং শারীরিকভাবে অসুস্থ। ফৌজদারি কার্যবিধি 401 ধারা মোতাবেক স্বরাষ্ট্র মন্ত্রণালয় মহামান্য রাষ্ট্রপতির আদেশক্রমে ওনার সাজা প্রশাসনিকভাবে 1 বছর স্থগিতের আদেশ দিয়েছেন এবং বিজ্ঞ নিম্ন আদালতে অর্থাৎ আপিল আদালতের আত্মসমর্পণ করে আপিল দায়েরের নির্দেশনা দিয়েছেন। আজকে জনাব শফিক রহমান উপস্থিত হয়ে বিজ্ঞ মহানগর দায়রা জজ আদালতে আপিল করেছেন এবং সেই সাথে জামিনও চেয়েছিলেন। বিজ্ঞ আদালত জামিন দিয়েছেন আত্মসমর্পণের এবং আপিল মঞ্জুর করেছেন। ধন্যবাদ। আমরা একটু প্রবীণ সাংবাদিক শফিক রহমান সাহেবের কাছে যেতে চাই। সেটা হচ্ছে যে আপনি তো আসলে দেশের জন্য অনেক করেছেন, দেশের মানুষের জন্য করেছেন। এই যে সাজা আপনার বিরুদ্ধে এবং 1 বছরের জন্য স্থগিত করলো, কিন্তু এখন আপনাকে ঢুকে দেন একদম ভিতরে চলে যান, একদম সামনে নাম তো এই জায়গা দাঁড়ায় আসুন।